আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ছুটি কাটিয়ে আজও কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। যাত্রী বোঝাই হয়ে ছাড়ছে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়। তেলের জন্য পাম্পে অধীর অপেক্ষায় গ্রাহকরা। ছুটির দিনে খোলা ডিপো। কালোবাজারিরা মজুত করে সংকটের চেষ্টা করছে বললেন জ্বালানি মন্ত্রী। না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। দীর্ঘদিন পর হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না নেয়াকে দুষছেন চিকিৎসকরা। 5 বছর পর এটা উষ্ণে পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ। প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতাল আইছি শনিবারের দিন। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াত। তুলে ধরবে জনপ্রত্যাশা, বর্জন করবে জুলাই চেতনা বিরোধী সিদ্ধান্ত। জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে এক্ষেত্রে সংসদে প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দলগত স্বর্ণপদক জয়। ফাইনালে ভিয়েতনামকে হারিয়েছে পুরুষ কম্পাউন্ড দল। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র, প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। এ নিয়ে আরো জানবো। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? বাসের ভাড়া নিয়ে তো একটি অভিযোগ রয়েছে যে প্রত্যেকবার ঈদেই কিন্তু আমরা এই ধরনের অভিযোগগুলো আসলে শুনতে পাই। যখন ঢাকা ছেড়ে মানুষ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল তখনও যেমন ভাড়া বেশির একটি অভিযোগ আমরা পেয়েছি, এবং ঢাকা থেকে ফেরত আসার সময়ের কথাও কিন্তু আমরা তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে যে সকল মানুষজন আসছেন ফেরত, তারাও কিন্তু বলছেন যে 800 টাকার ভাড়া 1200 থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। তবে আমি যদি ঘরে ফেরা মানুষের চাপের কথা একটু বলতে চাই, আমি এর পেছনে দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু কোনো ধরনের কোনো যানজট নেই। একটি একটি করে বাস আসছে এবং বাসগুলো থেকে উত্তরবঙ্গ থেকে বা ওই এলাকা থেকে কিন্তু যাত্রীরা অনেকেই নামছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে রাস্তায় কিছুটা যানজট জায়গায় জায়গায় রয়েছে, যেহেতু উত্তরবঙ্গের বেশ কয়েক জায়গায় রাস্তার কাজ চলছে, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও যমুনা সেতুর টোল আদায়ের সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, এমনটা আমরা শুনতে পেয়েছি। তবে আমরা উত্তরবঙ্গে থেকে খবর যেমনটা জানতে পেরেছি যে বিকাল নাগাদ অনেকগুলো বাস ভরে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, অর্থাৎ বিকেলে, সন্ধ্যা এবং রাতে কিন্তু যাত্রী চাপ আরও বাড়বে। তবে শেষ সময়ের যাত্রা যদি বলি সাফিন, শেষ সময়ে এই আজকে এবং কালকেই এই যে যাত্রীদের যে ভিড় সেটি আমরা দেখতে পাবো। এরপরেই আসলে স্বাভাবিক হয়ে যাবে, বাসে তেমন খুব একটা বেশি চাপ থাকবে না, যেহেতু এবারের
এবারের ঈদের ছুটিটা ছিল একটা লম্বা ছুটি। যাওয়ার সময় মানুষ ভেঙে ভেঙে গিয়েছে, আগে পরিবার পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা চাকরিজীবী আছে তারা কিন্তু পরে গিয়েছে, এবং আসার ক্ষেত্রেও চাকরিজীবী যারা ছিল তারা আগে চলে এসেছে, পরিবারের সদস্যরা আস্তে আস্তে আসছে। ফলে ভোগান্তির যে বিষয়টি, যে একসাথে যে চাপ সৃষ্টি হওয়ার যে বিষয়টি, সেই চাপ কিন্তু আমরা খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না, এবং বাসেও যে যাত্রীদের যে অধিক চাপ সেটিও আমরা খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না। তবে পাশাপাশি যাত্রী এবং বাসের যে পরিবেশ আমরা দেখতে পেয়েছি, সব কিছু মিলিয়ে যদি বলি যে বাসে মানে ওভারলোড যাত্রী, অর্থাৎ যে বাড়তি যাত্রী, এমন কোনো যাত্রী আমরা দেখতে পাইনি। আবার তারাও বলছেন যে রাস্তায় কিন্তু গতবারের তুলনায় এবার একটু বাসও কম, এবং বাসের মালিকদের সাথে যাদের সাথে আমার কথা হয়েছে তারাও বলছেন যে এবার যাত্রীর সংখ্যা কিছুটা কম। শাফিন, ধাপে ধাপে ফেরায় রাজধানীতে রোজগারে মানুষের রাজধানীমুখী হওয়াটা অনেকটা নির্বিঘ্নে হয়েছে। বিজয়, শুনছিলাম, ধন্যবাদ আপনাকে। এদিকে নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নিচ্ছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছেছেন, জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। এদিকে এখনও কাটেনি জ্বালানি সংকট। গতকাল স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকার সংকট আরও তীব্র হয়েছে। রাজধানীর সব ফিলিং স্টেশনই প্রায় বন্ধ, শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে কয়েকটি পাম্পে। গ্রাহকরা বলছেন জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুর 2টার আগে অকটেন পেট্রোল সরবরাহ করতে পারবে না, এমনটা জানিয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্প। কর্তৃপক্ষ জানিয়েছে পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ডিপো থেকে তেলের গাড়ি ফিরলে তবেই তারা সরবরাহ করতে পারবে কাঙ্ক্ষিত জ্বালানি। প্রথম কুড়িল বিশ্ব রোড গেলাম, ওখানে তেল পেলাম না, পরে এখানে এসে সিরিয়াল ধরে আসি, তেলের অপেক্ষায় আছি। মারাত্মক বোঝেন, একটা মারাত্মক প্রভাব। কালকে রাত 9টার সময় গাড়ি লাগাইছি, এখন পর্যন্ত গাড়ি যে তেল আছে যাইতে পারবো, কিন্তু যাওয়ার পর বাসায় দিয়ে আজ যে তেল নেবো, এই তেল নাই। আমাদের অফিসে যেতে হয়, আমাদের গাড়িতে তেল না থাকলে আমাদের আসলে যানবাহনে ভোগান্তি হয়। রেগুলার বেসিসে যেভাবে আমাদের চলাচল করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, সেটা আসলে নাই। তাহলে পাম্প বন্ধ কেন? ঢাকা শহরে প্রতিটা পাম্প দুর্ভোগটা বেড়ে গেছে। সরকার কি করতেছে না? এই পর্যন্ত আইছি, এখন যদি 10 লিটার তেল দেয়, তাহলে তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। গাড়ি চালানোর ব্যাপারেও কিন্তু আমরা রেস্ট্রিকশনে চলে আসছি, গাড়ি কম চালাই, কিন্তু জেনারেটর যেটা চালাইতে হবে রোগীর জন্য, সেটা কি ঠেকানো সম্ভব বলেন? আমার এই মেঘনা থেকে আমাকে তেল দিচ্ছে, আমার যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। আর আমি যে কনজিউমার লেভেল যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিবিসির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী। আপনার বাইকে 5 লিটার, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর হচ্ছে আপনার বড় যে ভেহিকেলগুলো আছে আপনার পাজেরো বা জিপ টাইপের, নোয়া টাইপের, এখানে 20 থেকে 25 লিটার। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটের খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। সহকর্মী শাকিল হাসান রয়েছেন নীলক্ষেত এলাকায় এবং তানভীর মৌসুম রয়েছেন নিকুঞ্জ এলাকায়, মিরপুর এলাকায় রয়েছেন তানভীর মৌসুম। শুরুতেই শাকিল, জানবো ডিপো থেকে তো দাবি করা হচ্ছে তেল সরবরাহ ঠিকঠাক, পাম্পগুলোতে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন? শাফিট, আমি সকাল থেকে যে কয়েকটি পাম্পে ঘুরেছি, শুধুমাত্র পরিবাগের পাম্পটিতে এবং নীলক্ষেত মোড়ের পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে। আমি এখন আছি রমনা পেট্রোল পাম্পে। এই পাম্পটিও সকাল থেকে বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তেল নেই বলা হচ্ছে, এবং তাদের দাবি তাদের তেলবাহী যে লরিগুলো সেগুলো এখনও ডিপো থেকে এসে পৌঁছায়নি। নীলক্ষেতের মোড়ের 2টি পাম্পের মধ্যে একটিতে তেল দেওয়া হচ্ছে এবং আরেকটিতে তেল দেওয়া বন্ধ আছে। তারাও জানিয়েছে তাদের লরি এখনও ডিপো থেকে পৌঁছায়নি পাম্পে,
যে কারণে তারা তেল দিতে পারছেন না। আমি গিয়েছিলাম এর আগে নিউ মার্কেটের একটি পেট্রোল পাম্পে, সেটিও বন্ধ রয়েছে। তারাও একই কথা জানিয়েছে, বলছে তাদের 4-5 দিন ধরে তাদের ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে না বলে তারা তেল দিতে পারছেন না। এই কারণে কিন্তু রাজধানীর যে 2-3টি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন আমি দেখতে পেয়েছি, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। কারণ রাজধানীর যদিও ঈদের ছুটির পর এখন অনেকেই শহরে ফিরেছেন, কাজে ফিরেছেন, তাদের যানবাহনগুলোর তেল প্রয়োজন, কিন্তু তারা তেল পাচ্ছেন না নানা পাম্প ঘুরেও। এ কারণে যে 2-1টি পাম্প খোলা আছে সেগুলোতেই তারা ভিড় করছেন। আর এই বেশিরভাগ পাম্পে কিন্তু এখন পর্যন্ত তেল এসে পৌঁছায়নি বলে তারা সেখান থেকে তেল দিতে পারছেন না। যদিও আমি নীলক্ষেতের পাম্পটিতে দেখেছি সেখানে বোতলে করে এবং জেরিক্যানে করে হচ্ছে 5 লিটার, 10 লিটার, 15 লিটার পর্যন্ত তেল অনেকে নিয়ে যাচ্ছেন। এবং পাম্পের কর্তৃপক্ষ তারা বলছেন যে থানা থেকে তারা এক ধরনের চিঠি এবং তারা সার্টিফিকেট নিয়ে আসছেন এবং সেটি দেখিয়ে তারা তেল নিচ্ছেন। যদিও সার্টিফিকেটের বাইরে বা চিঠির বাইরেও অনেকে খোলা ড্রামে করে বা বোতলে করে তেল নিচ্ছেন, এমন প্রমাণও আমি দেখতে পেয়েছি। মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে নানা ধরনের অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে। পাম্প থেকে যেমন অবৈধভাবে তেল বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এই কারণে কিন্তু তেলের সংকট খানিকটা রয়েছে। তবে তারা তেল কম পাচ্ছেন আগের থেকে, সেটিও তারা আমাকে জানিয়েছেন। শাফিন। শাকিল, আপনাকে ধন্যবাদ। এবার একটু যেতে চাই, মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন যে মিরপুরের যে পাম্পগুলো রয়েছে বা সংলগ্ন যে পাম্পগুলো রয়েছে সেখানকার চিত্র কি কোনো ধরনের অব্যবস্থাপনার অভিযোগ করছেন কিনা চালকরা? শাফিন, এখন পর্যন্ত অব্যবস্থাপনার কোনো অভিযোগ পাওয়া যায়নি, সবখানেই এক ধরনের সংকট ছিল। এখন আমরা আছি মিরপুর 2-এর একটি ফিলিং স্টেশনে। এখানে আধা ঘন্টার মতো হয়েছে তেল দেওয়া হচ্ছে এবং এর আগ পর্যন্ত সকাল থেকে কিন্তু এখানে তেল দেওয়া হয়নি। তেল দেওয়া শুরু করা হয়েছে ঠিক আধা ঘন্টা আগে। এবং মিরপুর 2-এর এই যে ফিলিং স্টেশনটি, এখানে আমরা দেখেছি যে এখানেও অন্যান্য ফিলিং স্টেশনের মতো এখানেও যানবাহনের দীর্ঘ সারি, এবং সেই সারিটি আসলে চলে গিয়েছে মিরপুর 10ও পার হয়ে গিয়েছে সেই দীর্ঘ যানবাহনের সারি, সেটাই আমরা এখানে দেখতে পাই। তবে যেহেতু এখানে শুরু হয়ে গিয়েছে তেল দেওয়ার কার্যক্রমটি, সেহেতু একটি একটি করে যানবাহন আসছে এবং তেল নিয়ে তারা চলে যাচ্ছে। আর চালকদের কথা যদি বলি, যারা আসলে তেল নিতে আসছেন, তারা এই বিষয়টা নিয়ে কিছুটা সংশয়ে আছেন যে তেল আদৌ আছে নাকি নেই, তেলের সংকট আছে নাকি নেই, এবং তাদের মধ্যে আসলে প্যানিক বাইংটাও বেড়ে যাচ্ছে এক্ষেত্রে। এবং অনেকেই যেটি বলছেন যে তেল সরবরাহ সরকার যদি বলে যে স্বাভাবিক থাকে, তাহলে পাম্পগুলোতে কেন পাওয়া যাচ্ছে না, এটি যেরকম অনেকে বলছেন। আবার অনেক চালক এমনও বলছেন যে ঈদের সময়টিতে, ঈদের 1-2 দিন পর থেকে যদি তেল সরবরাহ স্বাভাবিক হতো, তাহলে এখন যেই দুর্ভোগটি তাদেরকে পোহাতে হচ্ছে সেটি আর পোহাতে হতো না। সব মিলিয়ে বলা যায় যে তেলের সংকটের ব্যাপারে যে সরকার থেকে বলা হয়েছে যে না, কোনো ধরনের কোনো সংকট নেই, সে বিষয়টির ব্যাপারে আসলে নিশ্চিত হতে পারছেন না সাধারণ গ্রাহকরা। শাফিন। আশ্বস্ত হতে পারছেন না তারা, যে কারণে প্যানিক বাইংয়ের কথাটিও বলছিলেন। তানভীর, ধন্যবাদ আপনাকে। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। তারা মজুত করে বেশি লাভের চেষ্টা করছে। সিরাজগঞ্জে এমনটাই বলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা আর বুস্টার ডোজ না দেওয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই 2 রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী। তাদের বেশিরভাগই শিশু, যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন।
প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে, আল্লাহ এই হাসপাতাল আইছি শনিবারের দিন, আল্লাহ হেন থেকে আরো বাড়তি বাইরে গেছে গা। আমরা প্রাইভেটে ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতালে ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলো ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে একটা যে সরকার পরিবর্তনের পর এইটা একটা রাজনৈতিক ব্যাপার আছে যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই। যেমন ভ্যাকসিন মানে করে এটা রিইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় প্রতি 5 বছর পর পর। এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। মাহফুজ মিশুর রিপোর্ট। সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় 19%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে 60 দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। এই যে 60 দিনের যে বাধ্যবাধকতা আছে, এটাকেও আমরা বাড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। সেই সুযোগ তো আমি মনে করি আমাদের সামনে আছে, দুই পক্ষের সামনেই আছে। তবে যেহেতু বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কের মৌলিক ভিত্তিগুলোর সাথে সম্পৃক্ত, সেহেতু এটা পার্লামেন্টে আলাপ আলোচনাটা হওয়া খুব জরুরি বলে আমি মনে করছি। কিছু ক্লজ আছে যেটা বাংলাদেশের যে নীতি প্রণয়নের স্বাধীনতা সেটার সাথে স্ববিরোধী, বা বাংলাদেশের যে গ্লোবাল কোঅপারেশনের যে ফ্লেক্সিবিলিটি এবং স্বাধীনতা সেটার সাথে কনফ্লিক্টিং। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে কিছু ক্লজ রিওপেন এবং রিনেগোশিয়েট করা, সেটা আসলে পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সলভ করা যাবে না। সলিউশনটা হবে আমেরিকার সাথে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট। আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক রমজানে মাত্র 2 দিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। এমনকি ভালো কাজে সরকারকে সহযোগিতার কথাও বললেন দলটির নেতারা। তবে গণবিরোধী কিংবা জুলাই চেতনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কঠোরভাবে মোকাবিলা করা হবে। শামীম রেজার রিপোর্ট।
এবং যৌবনের শক্তিকে একত্রিত করে জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথম সংসদে প্রধান বিরোধী দল। অনলাইনে দলটির মাঠের কর্মীরা যত আক্রমণাত্মকই হোক, নেতারা বলছেন তারা বের হতে চান গতানুগতিক ধারার রাজনীতি থেকে, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। গঠনমূলক রাজনীতি করতে চাই। আগের রাজনীতিতে বিরোধিতার খাতিরই বিরোধিতা করতে হতো, সেটা বিরোধিতা করার প্রয়োজন হোক অথবা না হোক, অর্থাৎ যারা বিজয়ী দল তাদেরকে ব্যতিব্যস্ত রাখা। আমরা এই রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চাই। বাংলাদেশে তো দীর্ঘ 16-17 বছর পরে বলা যায় একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে আসলো। আমরা বিরোধী দলে আছি। বিরোধী দলের একটা বড় দায়িত্ব হচ্ছে সংসদে দায়িত্ব পালন করা, ভূমিকা পালন করা, জনগণের পক্ষে, জনগণের সুবিধা অসুবিধা, তাদের কষ্ট বেদনা, এই সবকিছু বিষয় মিলেই সেখানে ভূমিকা পালন করা। সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামাত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন, কিন্তু জুলাই চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি। তারা যে যৌক্তিকভাবে দেশের জনগণের পক্ষে কাজ করে, অবশ্যই তারা আমাদের সমর্থন পাবে। যদি জনগণের বিপক্ষে কাজ করে, জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব, সংসদে করব, সংসদের বাইরেও করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে ক্ষেত্রে সংসদেও প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। একই সাথে আমরা রাজপথেও আন্দোলন করব। আমরা এখন এই নীতির ভিত্তিতেই ভূমিকা পালন করছি। এই দুই সিনিয়র নেতাই বলছেন সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে জামাত, ভূমিকা রাখতে চায় সত্যিকারের বিরোধী দল হিসেবে। প্রথম সংস্কার নিয়ে আলোচনা হয়, তারপরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন জীবন শুরু করছিলেন সৌম্য অন্তি দম্পতি। একটা স্বপ্ন নিয়ে বেঁধেছিলেন ঘর, কিন্তু সবকিছু তছনছ হয়ে গেল দুর্ঘটনায়। দৌলতদিয়ার বাসডুবি কেড়ে নিয়েছে নবদম্পতির প্রাণ। এবারের ঈদ বিষাদ আর বিভীষিকা হয়ে রইল পরিবারটির কাছে। রাজবাড়ী পৌরসভার সজনকান্দা এলাকার ডাক্তার ফাতেমাতুজ জোহরা অন্তির সঙ্গে 3 মাস আগে বিয়ে হয় একই এলাকার কাজী সাইফ আহমেদ সৌম্যর। পেশায় ডেন্টিস্ট আর মার্চেন্টাইজার এই দম্পতি কর্মসূত্রে থাকতেন ঢাকার উত্তরায়। ঈদের ছুটিতে গিয়েছিলেন গ্রামে। 29 মার্চ পর্যন্ত ছুটি থাকলেও 26 মার্চ বন্ধুর বিয়ের নিমন্ত্রণে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। কথা ছিল অনুষ্ঠান শেষে ফিরবেন রাজবাড়িতে। ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে। ঈদের ছুটি শেষ করে নর্মালি সবসময় যায় হচ্ছে ট্রেনে, কারণ ছোটকাল থেকে পানি ভয় পায়, কিন্তু আলটিমেটলি ট্রেনের সিট না পাওয়াতে বাসে ওরা টিকিট কাটে। আর একটা ছোট ভাইয়ের বিয়ে থাকার কারণে একদিন আগে চলে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি টেনে তোলার পর ভেসে ওঠে এই দম্পতির মরদেহ। বৃহস্পতিবার জানাজার পর ভবানীপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের হারিয়ে কেবলই দীর্ঘশ্বাস আর আহাজারি পরিবার দুটোই। মৃত্যুটা একদমই আকস্মিক, যে বেড়াতে এসে নিজেই চলে গেল। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আসলে প্রশাসনিক দুর্বলতার কারণে মনে হয় এগুলা হচ্ছে। আসলে এই দম্পতির জানাজায় অংশ নিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। কয়েকদিন আগে ছেলেটার বিয়ে হয়েছে এখানে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই মারা গেছে। ভাষায় বর্ণনা করা মুশকিল। দেখি নিদারুণ একটা বিষয় এখানে ঘটেছে। কার দোষে বা ভুলে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই জিজ্ঞাসাই কেবল সৌম্য অন্তির স্বজনদের মুখে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। র্যাব জানায় গতকাল মধ্যরাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে শুটার লোপন এবং উত্তরার 18 নম্বর সেক্টর এলাকা থেকে কাল্লুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সকালে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এই গ্রেফতারের খবর জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির। ব্রিফিংয়ে জানানো হয়, এলাকার আধিপত্য বিস্তারের জেরেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করে আসামিরা। মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির ঝুট ব্যবসা, হাউজিং, গার্মেন্টস সহ সকল ব্যবসায় ভাগ বাটোয়ারা কেন্দ্রিক ঝামেলা নিয়ে বিরোধ ছিল কিবরিয়ার। গত বছরের 17 নভেম্বর পল্লবী হার্ডওয়্যারের দোকানে মশিউরের নির্দেশেই গুলি করা হয় কিবরিয়াকে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে
আসামিরা সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, লোপনের দেওয়া তথ্য মতে লোপনের বাসা থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক বিদেশি রিভলভার এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করি। খুলনায় ছিনতাই করতে গিয়ে এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে নিহত হয়েছে আরেক ছিনতাইকারী। পুলিশ ও স্থানীয়রা জানায় গতরাত 1:15টার দিকে দিঘলিয়া উপজেলার পপুলার পাট কোম্পানি এলাকায় ব্যবসায়ী তৌহিদুল ইসলাম দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে 3 জন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তাদের মধ্যে ধস্তাধস্তি চলছিল। এক পর্যায়ে তাহিদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ছিনতাইকারী। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয় ছিনতাইকারী দলেরই আরেক সদস্য। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের এক নেতা। পুলিশ জানায় লটারি পরিচালনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন নীতি দত্ত চাকমা। নিহত নীতি দত্ত ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের পানছড়ি উপজেলার সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানায় বিজু উৎসব উপলক্ষে লটারির আয়োজনের পরিকল্পনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক। তা পরিচালনা নিয়ে সকালে মানিক্যপাড়ায় অন্তর্কুন্দলে জড়ায় সংগঠনের কয়েকজন। এ সময় সেখানে থাকা নীতি দত্ত চাকমার বুকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাগেরহাটের চিলমারিতে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটক হয়নি কেউ। নিহত আমির হামজার মরদেহ এখনও রয়েছে সদর হাসপাতালের মর্গে। এর আগে গতকাল বিকেলে উপজেলার শিবপুর গ্রামে হত্যা করা হয় তাকে। পুলিশ জানায় বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে 6 জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যায়। তখন সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালায়। নরসিংদীতে একটি ইজি বাইকের গ্যারেজে ডাকাতি হয়েছে। সময় 15টি ইজি বাইকের 60টি ব্যাটারি নিয়ে যায় ডাকাত দল। গতরাতে সদর উপজেলার চিনিশপুরে এই ঘটনা। গ্যারেজ মালিক জানান, গ্যারেজে থাকা জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল আসলে তার বাবা এবং ভাই সেখানে যান। এ সময় তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাত দল। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পালাতে গিয়ে তাদের মোবাইল, ছুরি, জুতাসহ বিভিন্ন আলামত ফেলে গিয়েছে ডাকাতরা। নরসিংদী মডেল থানার উপপরিদর্শক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আমার আব্বার এই পেটের এখানে আঘাত করছে। আব্বা বর্তমানে অসুস্থ, ওনার প্রায় 17 থেকে 18টা সেলাই লাগছে। ছোট ভাইয়ের ওই বাম হাতে কবজিতে এখানে জখম করা হয়েছে, কোপানো হয়েছে। তারপরে যখন গ্যারেজে ঢুকলাম, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখলাম যে আমার 17 থেকে 18টা এরকম গাড়ি, একটা গাড়িরও ব্যাটারি নেই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন সতর্কতা জানিয়েছেন স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান নিজেই। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে ইয়াল জামির দাবি করেন, ক্রমবর্ধমান চাহিদার কারণে তীব্র জনবল সংকটের মুখে তাদের সেনাবাহিনী। একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ায় তাদের অরাজকতা দেখা দিতে পারে সামরিক বাহিনীর মধ্যেই, যার কারণে পতন হতে পারে আইডিএফের। বর্তমানে কমপক্ষে 15,000 সেনার ঘাটতি রয়েছে ইসরায়েলি বাহিনীতে। 2023 সালের 7 অক্টোবর শুরু, এরপর টানা 2 বছর গাজা জুড়ে লাগাতার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থল অভিযানে সরাসরি অংশ নিয়েছে লাখের বেশি ইসরায়েলি সেনা। একই সময়ে লেবাননেও হামলা শুরু করে আইডিএফ। গাজা লেবাননের পাশাপাশি এই সময় ইরাক, সিরিয়াতেও চালানো হয় অভিযান। ইসরায়েল এখন ইরানের সাথেও জড়িয়েছে যুদ্ধে। গেল বছরের জুনেও ইরানের সাথে যুদ্ধে জড়ায় আইডিএফ, যা স্থায়ী হয়েছিল 12 দিন। 2 বছর ধরে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,69,000, বিপরীতে রিজার্ভ সেনা 4.5 লাখের বেশি। বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল। সক্রিয় ও রিজার্ভ সেনাদের দিয়ে একসাথে এত ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে এখন হিমশিম অবস্থা ইসরায়েলের। আইডিএফের দাবি, প্রায় 15,000 সেনা সংকট তাদের, যার মধ্যে অর্ধেকই প্রয়োজন যুদ্ধক্ষেত্রে।
আমাদের প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে, যাদের মধ্যে 7 থেকে 8,000 সেনাই দরকার সরাসরি যুদ্ধক্ষেত্রের মোতায়েনের জন্য। আমাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে, অভিযানের পরিধি বেড়েছে। ভবিষ্যৎ বিবেচনায় আইডিএফ এ নতুন করে অনেক বেশি যোদ্ধা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী ধসে পড়তে পারে এই শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং সেনাপ্রধান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তীব্র জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন তিনি। আর তাই বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন, সামরিক বাহিনীতে সেবার মেয়াদ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। এর আগে সেনা সংকট মোকাবেলায় ধর্মচর্চায় ব্যস্ত হারেদি সম্প্রদায়ের ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার পদক্ষেপ নেয় নেতানিয়াহু সরকার, যার জেরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। ইসরায়েলের আইন অনুযায়ী 18 বছরের পর সবার জন্য সেনাবাহিনীতে যোগদান আবশ্যক হলেও ছাড় পেয়ে আসছিল এই আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এশিয়া কাপ আর্চারির খবর, পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে 231-225 স্কোরের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় 232-228 স্কোরের ব্যবধানে। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর 9.62। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল 10 আর্চার। ভালো করেনি রিকার্ড পুরুষ ও কম্পাউন্ড নারী দল। নারী কম্পাউন্ড দলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। 230 স্কোর করে থাইল্যান্ডের পদকের লড়াইয়ে পৌঁছে যায় তারা। বাংলাদেশ 229 রান করে ছিটকে পড়ে। রিকার্ড পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা তিনজন খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি এবং যা যে সমস্যা সেগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছি। এবং এছাড়াও আমরা যে প্র্যাকটিসের সময় সর্বোচ্চ স্কোর করার চেষ্টা করেছি। বিশেষ করে একজন আর্চার 8টা করে তীর মারে, আমরা চেষ্টা করেছি আমরা 8টাতে 80 মারার চেষ্টা করি। পিএসএল এর খবর, আসরের উদ্বোধনী ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানকে 69 রানে হারিয়েছে ফিজ ইমুনের লাহোর কালান্দার্স। 14 রান করে ইমন থামলেও আগে ব্যাট করে 6 উইকেটে 199 রান করে লাহোর। জবাবে শাহিন মুস্তাফিজদের দাপুটে বোলিংয়ে 130 রানেই থেমে যায় হায়দ্রাবাদের ইনিংস। লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে 2 ওপেনার ফকর জামান ও মোহাম্মদ নাইমের ব্যাটে 84 রানের শুরু পায় কালান্দার্স। ফকর হাকান 50 সুযোগ পেয়েও 14 রান করে আউট হন টাইগার ব্যাটার পারভেজ ইমন। হাসিবুল্লাহ খান খেলেন অপরাজিত 40 রানের ইনিংস। শেষ দিকে সিকান্দার রাজা আর শাহিন আফ্রিদির ক্যামিওতে হায়দ্রাবাদকে 200 রানের লক্ষ্য দেয় ফিজ ইমনের দল। জবাবে সাইম আইয়ুব, উসমান খানদের দাঁড়াতে দেননি শাহিন আফ্রিদি ও উবায়দ শাহ। 26 রান করে লাবুসেন আর 1 রান করে কুশল পেরেরা আউট হলে সিকান্দার রাজার বলে মুস্তাফিজ ফেরান ইরফান খানকে। শেষ দিকেও বোলাররা দাপট ধরে রাখলে সহজ হয় লাহোরের জয়। 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 1 উইকেট নেন ফিজ। ফিজ কিংবা কাচার মাস্টার নয়, লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ নতুন এক নাম দিয়েছে মুস্তাফিজুর রহমানকে, আর তা হলো প্রফিটিং, অর্থাৎ লাভজনক। কিন্তু কেন? এত নাম থাকতে প্রফিটিং নামটি কেন বেছে নিল কালান্দার্সরা? সংশ্লিষ্টরা বলছেন মুস্তাফিজকে কালান্দার্সদের জন্য লাভজনক সাইনিং হিসেবে তারা দেখছেন, কিন্তু এই নামের মাধ্যমে নাকি দেয়া হচ্ছে আইপিএলকে খোঁচাও। বাংলাদেশের 6 ক্রিকেটার আছে এবারের পিএসএল-এ, কিন্তু তাদের মধ্যে তো বটেই পঞ্চপাণ্ডব। পরবর্তী সময়ে টাইগারদের সবচেয়ে বড় তারকা এখন মুস্তাফিজুর রহমান। সেই ফিজ কিন্তু এবারের পিএসএল-এর অন্যতম প্রধান আকর্ষণ। তার মাঠের পারফরমেন্স তো আছেই, কিন্তু সেটা ছাপিয়ে আইপিএল থেকে তার বাদ পড়া বিতর্ক আর পিএসএল-এর সুযোগ পাওয়াটাও তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। মুস্তাফিজকে সরাসরি সাইনিং করে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির দলের পেস আক্রমণের মধ্যমণি ফিজ। বিশেষ করে ডেথ ওভারের ট্রাম্প কার্ড মুস্তাফিজ তাই শুরু থেকেই আছেন লাইমলাইটে।
লাহোর কালান্দার্সের দলে একটা প্রথা আছে, তারা তাদের ক্রিকেটারদের একটা ডাক নাম দিয়ে দেয়। নামগুলো লেখা থাকে ক্রিকেটারদের প্র্যাকটিস জার্সিতে। সেটা কখনো দেয়া হয় দলের জন্য ক্রিকেটারদের গুরুত্ব বিবেচনা করে, আবার কখনো ক্রিকেটারদের ব্যক্তিগত চরিত্রকে প্রাধান্য দিয়ে। এই যেমন শাহিন শাহ আফ্রিদির নাম ইগল, হারিস রৌফের নাম দেয়া হয়েছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, সিকান্দার রাজার ডাকনাম কালান্দার্স কা সিকান্দার্স। কারো নাম শেরু, কারো ফেইথফুল, আবার কারো ব্লেসিং। সেই প্রথা মেনে লাহোর তাদের 2 বাংলাদেশি রিক্রুটেরও ডাক নাম দিয়েছে। পারভেজ ইমনের ডাক নাম দেয়া হয়েছে লাকি। ইমনকে নিশ্চিতভাবেই সৌভাগ্যের প্রতীক মানছেন কালান্দার্সরা। কিন্তু মুস্তাফিজুর রহমানের নামটা হয়েছে সবার চেয়ে আলাদা, যা দৃষ্টি কাটতে বাধ্য। ফিজকে নাম দেয়া হয়েছে প্রফিটিং, অর্থাৎ লাভজনক। কিন্তু কেন দেয়া হয়েছে এই নাম? পিএসএল এর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা গেছে এর কারণ। কালান্দার্স কর্তৃপক্ষ বলছে মুস্তাফিজকে দলে পেয়ে তারা খুবই আপ্লুত। ফিজের বোলিং তাদের দল ও পাকিস্তান সুপার লিগের জন্য খুবই লাভজনক হবে। সেই চিন্তা থেকেই দেয়া হয়েছে প্রফিটিং নামটা। তবে এর মধ্যে নাকি আইপিএলকে খোঁচা দেবার ইঙ্গিতও আছে বলছেন অনেকেই। মুস্তাফিজকে হারিয়ে ভুগছে কলকাতার পেস বোলিং ডিপার্টমেন্ট, আর লাভ করছে লাহোর কালান্দার্স, সেটাই নাকি বোঝানো হয়েছে প্রফিটিং নাম দিয়ে। তাই কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি তানজিম শাফিন বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।